1 থেকে 1.5 মাস হয়ে গেছে, অর্থাৎ 2 মাস চলতেছে এই খুনি হাসিনার পতন হয়েছে। কিন্তু সে সমস্ত এলাকাগুলোতে কেন আজও পর্যন্ত দ্রব্যমূল্যের দাম আজও পর্যন্ত কেন বৃদ্ধি করা হচ্ছে না বা কমানো হচ্ছে না? তার মানে এগুলোর ভিতরে কারাই রহস্যজনক আছে। কারণ আমরা সবসময় বলি প্রতিহিংসাকারী যারা আছে, অপরাধকারী যারাই ছিল এই খুনি হাসিনার আমলে দেশকে লুটে পুটে খেয়েছে, দুর্নীতির সাথে যারাই জড়িত ছিল তাদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া না হবে, অপরাধকারীরা ততক্ষণ পর্যন্ত ষড়যন্ত্র করার জন্য এরা ততক্ষণ পর্যন্ত বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে এরা কিন্তু সুযোগ লুটে নিবে। আমরা সবাই বুঝি, আমরা মাথা মোটা। আমাদের দেশে একটা প্রবলেম হলো, কেউ যদি একটা ডক্টরেট ডিগ্রি করে ফেলে বাইরে ওর বাংলাদেশে, ওরা বুঝে আমি বিগ ডিল, আমার সাথে তুমি কথা বলবে কিভাবে, আমার সাথে এসে বসতে পারবে না, আমি এমন একটা বিগ ডিল, আমার সাথে তুমি কথা বলতে হলে আমার পিয়ের সাথে কথা বলতে হবে। এইটা মেন্টালিটি আমাদের দেশ থেকে না যদি যায় আপা, আমাদের দেশে সে সবকিছুই সমান, যেই লাও সেই কত। খুনি হাসিনার পতন হওয়ার পরে, ডোন্ট মাইন্ড, আপনি মাইন্ড করবেন না, খুনি হাসিনার পতন হওয়ার পরে আজকে বিগত 1 মাস 25 দিন হয়েছে, তাহলে তার অলরেডি কিন্তু 2টা মাস চলতেছে। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম। আমার এলাকাতে খুবই ভয়াবহ পরিস্থিতি চলতেছে, প্রতি রাতে চোর ডাকাত এবং বিভিন্ন কিছু হাঙ্গামা হচ্ছে। এটা কি বর্তমান তৎকালীন সরকারের চোখে পড়তেছে না? বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তা যারাই আছে তাদের চোখে কি এটা পড়তেছে না? প্রতি রাতে এক একটা ঘটনা হচ্ছে আমার এলাকাতে। তো আমার এলাকার ঠিকানাটা যদি আমি আপনাদেরকে এখানে মেনশন করে দিচ্ছি, যদি আপনারা যদি কোনো ধরনের সেনা কর্মকর্তা বা আইন শৃঙ্খলার বাহিনীর ভিতর দিয়ে আপনারা যদি পারেন তাহলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমার এলাকার ঠিকানা হচ্ছে চট্টগ্রাম রাঙ্গুনিয়া, অর্থাৎ দক্ষিণ রাঙ্গুনিয়া বললে, চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গুনিয়া বললে সবাই চিনবে। যেটা ছিল রাঙ্গুনিয়া, বৃহত্তর একটি রাঙ্গুনিয়া জায়গা ছিল, আপনারা ইতিপূর্বে জানেন, ওই ডক্টর হাসান মাহমুদ নামে এলাকাটা। এটাতে কিন্তু আওয়ামী লীগ ভরপুর এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বর্তমান আছে। এটাতে দেখেন গতকাল কিন্তু বিভিন্ন ঘর থেকে গরু চুরি করেছে এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত রোডে গাড়ে আপনার গাড়ি, অর্থাৎ চলন্ত গাড়িকে, চলন্ত বাস বলেন সিএনজি বলেন, থামিয়ে হাইজাকার করা হচ্ছে, অর্থাৎ চুরি দেখিয়ে, অস্ত্র দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল, টাকা পয়সা হাতিয়ে নেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আমার এলাকার ঘটনা। কারা করছে এগুলো? আপনি তো এলাকার কারা করছে সেটা আমরা তো প্রকাশ্যে, এখন আমরা তো মনে করেন আমরাও তো দেশের বাইরে, কারণ আমরাও তো দেশের বাইরে, আমরা তো দেশে নেই। এটাতে রহস্যজনক, আপনাকে এখন আমাকে বুঝে নিতে হবে তৃতীয় ব্যক্তি ষড়যন্ত্রকারীরা এই ধরনের ফায়দা লুটে নিচ্ছে। আগামীতে কোন সরকার প্রতিষ্ঠিত হবে সেটা জনগণের হাতে চাবিকাঠি অবস্থান করতেছে। এখন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল আইন শৃঙ্খলা বাহিনীর মধ্য দিয়ে দেশে যে সমস্ত অরাজকতা সৃষ্টি হচ্ছে সবকিছু কিন্তু রুখে দাঁড়াতে হবে, না হলে দেশে কিন্তু এখন আমরা দেখতেছি, যেমন আমার এলাকাতে যে ঘটনাগুলো হচ্ছে, বিভিন্ন এলাকাতে সে সমস্ত ঘটনাগুলো হচ্ছে, আজও পর্যন্ত কেন আইনের আশ্রয় দেওয়া হচ্ছে না? আজও পর্যন্ত কেন সাধারণ জনগণ আইনের আশ্রয় পাচ্ছে না? একটি বিগত আজকে আপনি দেখেন 1 থেকে 1.5 মাস হয়ে গেছে, অর্থাৎ 2 মাস চলতেছে এই খুনি হাসিনার পতন হয়েছে। কিন্তু সে সমস্ত এলাকাগুলোতে কেন আজও পর্যন্ত দ্রব্যমূল্যের দাম আজও পর্যন্ত কেন বৃদ্ধি করা হচ্ছে না বা কমানো হচ্ছে না? তার মানে এগুলোর ভিতরে কারাই রহস্যজনক আছে। কারণ আমরা সবসময় বলি প্রতিহিংসাকারী যারা আছে, অপরাধকারী যারাই ছিল এই খুনি হাসিনার আমলে দেশকে লুটে পুটে খেয়েছে, দুর্নীতির সাথে যারাই জড়িত ছিল তাদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া না হবে, অপরাধকারীরা ততক্ষণ পর্যন্ত ষড়যন্ত্র করার জন্য এরা ততক্ষণ পর্যন্ত বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে এরা কিন্তু সুযোগ লুটে নিবে। সেই জন্য আমার এলাকার দিকে আপনারা একটু দৃষ্টি আকর্ষণ দেন। এই চট্টগ্রামে কিন্তু বৃহত্তর একটি চট্টগ্রাম জেলা হিসাবে আপনারা সবাই জানেন। সেই জন্য চট্টগ্রামের দিকে আপনারা যদি সেনাবাহিনীর মধ্য দিয়ে যদি এই চট্টগ্রামকে যদি আইনের আশ্রয়ের মধ্য দিয়ে যদি আপনারা একটু সহযোগিতা করতে পারেন, তাহলে আমরা আগামী দিনে একটি আলোকিত বাংলাদেশ খুঁজে পাবো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন টিপু, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। থ্যাংক ইউ আপা। এই যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, এটা ইনিশিয়ালি একটা বিপ্লবী সরকার হতে, মানে আমি বুঝছিলাম এটা বিপ্লবী সরকার হবে, বাট এটা তো কোনো বিপ্লবী সরকার না। প্রথমে যে আপনার ডক্টর ইউনিস ইন্ডিয়ার সাথে আই থিঙ্ক একটা ইন্টারভিউ দিছিলেন, বলছিলেন 7 সিস্টার্স এর কথা, উনি যে জাহাজ নিয়ে এসেছিলেন আপনার, ওই জাহাজে তো ছিটেপুটেও এখন নাই। আমি জানি না ওই জাহাজ কোথায় গেল, জানি না ওই যে আমাদের সচিবালয়ে কি এখনো যে লুনিরা আছে, উনি ওদের ইনফ্লুয়েন্সে
মানে হামাগুড়ি খাচ্ছেন কিনা। আরেকটা জিনিস, ওই যে আমরা কতদিন পরে পরে স্টার্ট করি যে হাইজেকিং, আপনার এই যে যে বিপ্লবী যে গণ অভ্যুত্থান, জি, এটা হাইজেক করে এখন এমন একটা সিচুয়েশনে চলে গেছে, মনে হচ্ছে লাইক মানে কয়েক মানুষ এইগুলা মানে গণ অভ্যুত্থান করছে, একটা ক্রেডিবিলিটি অবশ্যই চলে যাচ্ছে আপনার ওয়াকার, মেজর জেনারেল ওয়াকারের কাছে। বাট উনি, হ্যাঁ, ধন্যবাদ পাওয়ার কথা ঠিক আছে, কিন্তু ওই যে আমাদের সিলেটি ভাষায় একটা কথা বলে, মানে মাটির পড়িয়া গড়াগড়ি খাইরাম, মানে জাস্ট টু প্রেইজ হিমসেলফ, মানে মাটিতে পড়ে আমরা গড়াগড়ি খাচ্ছি জাস্ট টু গেট সাম কাইন্ড অফ আপনার রেকগনিশন। ওই যে জেনারেল ওয়াকারের কেন এরকম চামচামি করার দরকার কি? আচ্ছা, এটা অন্য বিষয়। কিন্তু এই যে আমার মনে হয় না ডক্টর ইউনিস এখন যে ইনিশিয়ালি যে যিনি ওনার যে থট নিয়ে স্টার্ট করতেছিলেন, এখন আর ওই রকম এরকম কোনো আপনার ঝাঁজ নাই। এই যে এতগুলা মানুষ মারা গেল, এই তো যেই লাও সেই কত, এটার কোনো তো মানে হয় না। মানে দেশের সবকিছু মানে এখন ইভেন ওয়ার্স দেন হাসিনা, আর হাসিনা ইন্ডিয়াতে বসে তো হাসছে। ও তো এইগুলাই চাইছিল যে আমার দেশটা একেবারে যেরকম আমি চাইছি এগুলাতে হইতেছে। ওকে, বা ও প্রবাবলি আপনার ইন্ডিয়াতে বসে আপনার ওই যে খুন করার পরে আপনার ভাত খাইতো অনেক, আর বাদে পরে নাচতো, এইরকম প্রবাবলি এর থেকে আরো জুড়ে সুরে গান গাচ্ছে। বাট আমাদের এইগুলা মানে থেকে বের হওয়ার উপায় হতে হবে। প্রবলেম হলো আমাদের মধ্যে মানে কোঅর্ডিনেশন নাই। আমরা সবাই বুঝি আমরা মাথা মোটা। আমাদের দেশে একটা প্রবলেম হলো, কেউ যদি একটা ডক্টরেট ডিগ্রি করে ফেলে বাইরে ওর বাংলাদেশে, ওরা বুঝে আমি বিগ ডিল, আমার সাথে তুমি কথা বলবে কিভাবে, আমার সাথে এসে বসতে পারবে না, আমি এমন একটা বিগ ডিল, আমার সাথে তুমি কথা বলতে হলে আমার প্রিয়ের সাথে কথা বলতে হবে। এইটা মেন্টালিটি আমাদের দেশ থেকে না যদি যায় আপা, আমাদের দেশে সে সবকিছুই সমান, যেই লাও সেই কত। মনে আছে আমরা একটা ভিডিও কনফারেন্স করছিলেন আপনি 400, যেদিন আপনার গণঅভ্যুত্থান হয়, ও সবাই আমরা এত খুশি ছিলাম, আমি সারা রাত ঘুমাই না, আমি বিদেশে থাকি, আমার এইগুলা নিয়ে চিন্তা করার দরকার নাই। কারণ কি কারণে করি? আমাদের একটা নৈতিক দায়িত্ব। এজন্য এখানে তো আমার বাংলাদেশ আমাদের কিছুই খাওয়ায় না, কিন্তু বাংলাদেশের নাম বেঁচে তো আমি অনেক জিনিস করতে পারি, বুঝছেন? এই যে আপনার মানে এখন একটা প্রবণতা চলে আসছে যে চামচাগিরি থেকে আমাদের বের হওয়া এত কঠিন যে আমি মানে একটা লাগে বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় খুঁজতে, মানে ওপেন করা লাগবে আপনার এই যে চাটু কি বলে চামচামাই বন্ধ করার জন্য। আপা আমি সরি, আমি রান করতেছি, মানে একটা আমার ফ্রাস্ট্রেশন, এইগুলা কবে বন্ধ হবে আল্লাহই জানে। অনেক ধন্যবাদ টিপু আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মতামত শেয়ার করার জন্য। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছেন আবু মুসা, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। ধন্যবাদ প্রিয় সঞ্চালক হাসিনা পাশা, আপনার প্যানেলে 3 জন সম্মানিত আলোচক বৃন্দ আছেন আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রীতা পাশা এখানে 2 জন স্যার আছেন। আমি তাদের কাছে একটু জানতে চাই, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ওনার ফ্যাসিস্ট আমলের ঘটনার সময় ওনার যে ভূমিকা ছিল বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে, বা ওনার যে ভূমিকা ছিল, ওনাদের সরব উপস্থিতি ছিল, যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় যে মামলা হয়েছিল সেই মামলাতে ওনাকে কারাগারে আবার কারাগারে আবার নেওয়া হলো। তাহলে কি এটা প্রমাণ করা হলো যে উনি শেখ হাসিনা যে ফ্যাসিস্টের মামলাটা হয়েছিল ওটা সত্য ছিল? এটা কি প্রমাণ করা হলো কিনা এটা আমাকে একটু বলেন। একটা জিনিস হচ্ছে, সেনাবাহিনী যে 5 আগস্টের যে ভূমিকাটা বাংলাদেশের জন্য রেখেছে এটা অত্যন্ত প্রশংসনীয় এবং এটা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার পাশাপাশি এই যে 626 জনের যে আমরা নাম তালিকা শুনতে পেলাম, কিন্তু এরা যে পালিয়ে গেল কিভাবে, এটার দায় কি সেনাবাহিনী সেনাপ্রধানের নিতে হবে না, বহন করতে হবে না? তারা কিভাবে পালিয়ে গেল আর তারা কিভাবে ছাড় পেল, এটা একটা বিষয়। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।